গল্পের শুরুটা হয় পৃথিবীর নিচে থাকা হলো আর্থের একটা অংশকে দেখিয়ে, যেখানে সব অদ্ভুত আর অস্বাভাবিক জীবজন্তু বসবাস করে। সেখানেই কংকে প্রাণে বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়, কারণ তার পেছনে ওয়ারডক্স নামক একদল কুকুরের মতো হিংস্র প্রাণী তাড়া করছিল। কিছুদূর যাওয়ার পর কং বুঝতে পারে সে এতগুলো প্রাণীর সঙ্গে একা লড়াই করে পারবে না, তাই সে বুদ্ধি খাটিয়ে ফাঁদ পেতে এবং একটা কুকুরকে ছেড়ে দুই ভাগ করে ফেলে। এটা দেখে বাকি কুকুরগুলো ভয় সেখান থেকে পালিয়ে যায়। এরপর কং সেই শিকার করা মাংসগুলো খেতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় কংয়ের দাঁতে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে সে যন্ত্রণায় ঠিকঠাক মতো কিছুই খেতে পারছিল না। হঠাৎ কং তার মতো অন্য কারোর গর্জন শুনতে পায়। সে খুবই উত্তেজিত হয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিল একটা ব্যাঙের মতো প্রাণী মাত্র। নিজের স্বজাতির কাউকে না পেয়ে বেচারা কং হতাশ হয়ে এক পাহাড়ের পাশে বসে পড়ে। অন্যদিকে মোনার্ক সংস্থার ডাক্তার ইলিনাকে দেখা যায়, যিনি কং রিসার্চের প্রধান। এই মোনার্ক সংস্থাটি হল পৃথিবীর সব টাইটানদের গতিবিধির উপর নজরদারি করা একটি প্রতিষ্ঠান। ডাক্তার ইলিনা একটি কনফারেন্সের সবাইকে হলো আর্থের সম্পর্কে বলছিলেন। সে জানায় যে আমাদের পৃথিবীর নিচে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে রয়েছে এক অন্য দুনিয়া। সেখানে প্রবেশের জন্য কিছু পোর্টাল থাকলেও মানুষ এখন পর্যন্ত আর্থের মাত্র 5% রহস্য উদ্ধার করতে পেরেছে। এদিকে ইতালিতে আসকালা নামক একটি মাকড়সা টাইটান আক্রমণ করে বসে, কিন্তু মানবজাতিকে বাঁচানোর জন্য সেখানে গডজিলা চলে আসে এবং মুহূর্তের মধ্যেই আসকালাকে ধ্বংস করে ফেলে। লড়াই শেষ করে গডজিলা একদম শান্ত ছেলের মতো ইতালির বিখ্যাত কলোজিয়ামের ভেতরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। মোনার্কের হেডকোয়ার্টারের কর্মকর্তা স্টাফরা হঠাৎ করেই মনিটরে কিছু অদ্ভুত পিরামিডের মতো সিগন্যাল পায়। প্রথমে তারা এটাকে যান্ত্রিক ত্রুটি মনে করলেও সিগন্যালটা আসছিল হলো আর্থের গভীর থেকে। এদিকে জিয়াকে দেখানো হয়, যে কিনা ইভি উপজাতির সর্বশেষ বংশধর। জিয়ার কাছে টেলিপ্যাথির মাধ্যমে কংয়ের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা ছিল। ক্লাসের সময় জিয়া হঠাৎ করেই অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখতে পায় এবং নিজের অজান্তেই বেঞ্চের উপর এক ধরনের চিহ্ন এঁকে ফেলে। জিয়ার এমন আচরণ দেখে প্রিন্সিপাল তার অভিভাবক ডাক্তার ইলিনাকে ডেকে পাঠায়। উল্লেখ্য, ইলিনা জিয়াকে দত্তক নিয়েছিল এবং নিজের মেয়ের মতোই ভালোবাসত। ইলিনা যখন জিয়াকে আঁকা সেই চিহ্নগুলো দেখায় তখন সে অবাক হয়ে লক্ষ্য করে যে মনিটরে আসা এই রহস্যময় সিগন্যাল আর জিয়ার আঁকা এই সিগন্যালগুলো হুবহু মিলে যাচ্ছে। এর মানে হলো হলো আর্থের নিচ থেকে আসা সিগন্যালটির সাথে জিয়ার কোনো সংযোগ আছে। রহস্য উদ্ঘাটনের জন্য ইলিনা মিয়ামিতে গিয়ে বার্ন নামক একজনের সঙ্গে দেখা করে। বার্ন সিগন্যালগুলো ডিকোড করার চেষ্টা শুরু করে। এরই মধ্যে গডজিলা হঠাৎ করেই ঘুম থেকে জেগে ওঠে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গডজিলা খুব দ্রুত শক্তির সন্ধান করছিল, যা দেখে ইলিনা বুঝতে পারে যে বড় কোনো বিপদ আসছে। ঠিক সেই সময় হলো আর্থের পোর্টাল দিয়ে কং মানুষের দুনিয়ায় চলে আসে। ইলিনা প্রথমে ভয় পেয়ে যায়, কারণ পৃথিবীতে গডজিলার রাজত্ব চলে, আর কং আসায় গডজিলার সাথে তার ভয়ঙ্কর লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে তারা জিয়ার মাধ্যমে বুঝতে পারে যে কং লড়াই করতে নয়, বরং তার দাঁতের ইনফেকশনের কারণে সাহায্যের জন্য চলে এসেছে। কংকে সাহায্য করার জন্য তারা ট্রাপার নামক একজন টাইটান ডাক্তারকে নিয়ে আসে। ট্রাপার প্রথমে কংকে অজ্ঞান করে ফেলে এবং ইনফেক্টেড দাঁতটা উপড়ে ফেলে, আর সেখানে ধাতুর তৈরি একটি মজবুত নতুন দাঁত বসিয়ে দেয়। এভাবেই কং তার নতুন দাঁত ফিরে পায়। এরপর ট্রাপার ডাক্তার এলিনার কাছে এসে তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। এরই মধ্যে সেখানে বার্নি চলে আসে। বার্নি এতক্ষণ ওই রহস্যময় সিগন্যালগুলো ডিকোড করে ফেলেছে। সে জানায় এই সিগন্যালগুলো কোনো ইলেকট্রিক ওয়েভ নয়, বরং এগুলো ছিল এক ধরনের টেলিপ্যাথিক সিগন্যাল, আর সে কারণেই যে কোনো যন্ত্র ছাড়াই সেগুলো বুঝতে পারছিল। আসলে হলো আর্থ থেকে কেউ একজন পৃথিবীর মানুষের কাছে সাহায্যের জন্য এই সিগন্যালগুলো পাঠাচ্ছিল। এই সিগন্যালের আসল মানে বোঝার জন্য হলো আর্থে আবারও একটা মিশন চালানোর প্রয়োজন পড়ে। পরিকল্পনা অনুযায়ী ডক্টর ইলিনা, বার্নি, ট্রাপার এবং জিয়াকে নিয়ে একটি প্লেনে করে বার্বাডোসের পোর্টাল দিয়ে হলো আর্থের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10 মিনিট পর তারা পৃথিবীর ভেতরে সেই রহস্যময় দুনিয়ায় প্রবেশ করে এবং কংয়ের সাথে সিগন্যালের উৎসর দিকে এগিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে তারা একদল ডোডো বা পাখিকে উড়তে দেখে। এই পাখিগুলো বেশ শান্ত স্বভাবের হলেও ভয় পেলে শরীর থেকে ইলেকট্রিক শক দিতে পারে। তাই পাখিগুলো যাতে ভয় না পায় সেজন্য ট্রাপার দ্রুত তাদের প্লেনের রং বদলে ফেলে। অন্যদিকে মোনার্কের স্টাফরা ভয় পেয়ে যায়, কারণ গডজিলা ততক্ষণে ফ্রান্সে পৌঁছে গেছে। সেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে গডজিলার সব রেডিয়েশন নিজের শরীরের মধ্যে শুষে নিচ্ছিল। মুহূর্তের মধ্যেই গডজিলা ভয়ঙ্করভাবে সুপারচার্জ হয়ে যায়। ফ্রান্স সরকার গডজিলাকে থামানোর জন্য কিছু ড্রোন পাঠায়, কিন্তু যে গডজিলা নিউক্লিয়ার পাওয়ার শুষে নিয়েছে
তাকে মারতে ছোট ড্রোন পাঠানো ছিল অনেকটা মশা মারতে কামান দাগার মতো ব্যাপার। গডজিলা নিমিষে ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। এদিকে হলো আর্থে পৌঁছে ডক্টর ইলিনা ও তার টিম তাদের রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা অবাক হয়ে যায় যে কোন মনস্টার এমনটা করলো, কারণ গত কয়েক বছরে এমন কোনো ঘটনাই ঘটেনি। হঠাৎ তারা পাহাড়ের উপরে বিশাল এক ছায়া দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কংয়ের কাজ, কিন্তু ডক্টর ইলিনা বুঝতে পারে এটা কং নয়, বরং অন্য কোনো ভয়ঙ্কর মনস্টারের কাজ। অন্য পাশে কং তার কুঠার নিয়ে নিজের প্রজাতির কাউকে খোঁজার চেষ্টা করছিল। সে এখন নিজেকে খুব একা মনে করে। খুঁজতে খুঁজতে সাবটেরিয়াম রেম নামক একটা জায়গায় পৌঁছায়, যা সাধারণ হলো আর্থ থেকে একদমই আলাদা। সেখানে প্রথমবার নিজের প্রজাতির একটা বাচ্চা বানর শুকুর সঙ্গে তার দেখা হয়। কং বন্ধুত্বের হাত বাড়ালে হঠাৎ করেই কিছু বড় বানর এসে কংয়ের উপরে হামলা করে দেয়, কিন্তু কং অনেক শক্তিশালী হওয়ায় মুহূর্তের মধ্যেই তাদের হারিয়ে দেয়। শুকু প্রথমে ভয় পেলেও পরে কংকে সাথে নিয়ে নিজের এলাকার দিকে এগিয়ে যায়। এদিকে ডক্টর ইলিনা ও তার টিম সিগন্যালের উৎস খুঁজতে গিয়ে বড় একটা ঝাঁকুনি অনুভব করে। তাদের প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবুও তারা সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে। হঠাৎ একটা হিংস্র গাছের আক্রমণে তাদের সাথে থাকা একজন আর্মি অফিসার প্রাণ হারায়। বাকিরা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পৃথিবীতে থাকা গডজিলাকে দেখা যায় সে নিজেকে সুপার চার্জ করে অ্যান্টার্কটিকার সমুদ্রের দিকে রওনা দিয়েছে। মোনার্কের লোকেরা রিসার্চ করে জানতে পারে অ্যান্টার্কটিকায় তিয়ামত নামক একটা ভয়ঙ্কর টাইটান ড্রাগন বাস করে। এই তিয়ামতের বিশেষ ক্ষমতা হলো সে সূর্যের রেডিয়েশন নিজের শরীরে ধরে রাখতে পারে, তাই তাকে পৃথিবীর সবচেয়ে বড় চার্জিং ব্যাটারি বলা হয়। গডজিলা মূলত আরও শক্তিশালী হওয়ার জন্যই তিয়ামতের দিকেই যাচ্ছিল। হলো আর্থের ডক্টর ইলিনা ও তার টিম খুঁজতে খুঁজতে কিছু অদ্ভুত স্থাপত্য বা স্ট্রাকচার খুঁজে পায়। সেগুলো দেখে তারা নিশ্চিত হয় যে এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এখানে অবশ্যই মানব সভ্যতা রয়েছে। ডাক্তার ইলিনা ও তার টিম ভেতরে এগিয়ে গেলে মানব সভ্যতার আরও অনেক নিদর্শন দেখতে পায়। সেখানে তারা এমন কিছু অদ্ভুত পর্দা দেখে যেগুলো স্পর্শ করলেই রং বদলে যায়। কৌতূহলী হয়ে ট্রাপার সেই পর্দা সরিয়ে ভেতরে তাকাতেই তাদের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত ও নতুন জগৎ। এসব দেখে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে শুকুকে দেখা যায় সে কংকে তার এলাকায় না নিয়ে গিয়ে মারার জন্য একটা লেকের পাশে নিয়ে আসে। শুকু ভেবেছিল এই লেকের পাশে থাকা সাপের মতো কোনো মনস্টার কংকে মেরে ফেলবে, আর তাহলেই সে কংয়ের হাত থেকে বাঁচতে পারবে। কিছুক্ষণ পরে সেই বিশাল সাপের মতো মনস্টারটি কংয়ের উপরে হামলা করে বসে, কিন্তু কং মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই দানব সাপটিকে মেরে ছিন্নভিন্ন করে দেয়। এরপর সে আয়েশ করে সেই সাপের মাংস খেতে শুরু করে এবং শুকুকেও কিছু মাংস খেতে দেয়। কংয়ের এমন আচরণ দেখে শুকু বুঝতে পারে কং মোটেও খারাপ নয়। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে পৃথিবীতে মোনার্ক সংস্থা লোকরা বুঝতে পারে গডজিলা তিয়ামতকে আক্রমণ করেছে তার শরীরের সব শক্তি নিজের মধ্যে শুষে নেওয়ার জন্য। গডজিলা আর তিয়ামতের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এবং গডজিলা খুব সহজেই তিয়ামতের মতো শক্তিশালী টাইটানকে বের করে দেয়। অন্যদিকে ডাক্তার ইলিনার টিম যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন কিছু জঙ্গলি মানুষ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং বন্দি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখতে পায় ওই এলাকার মানুষ এক উজ্জ্বল শক্তির মাধ্যমে নিজের সভ্যতা গড়ে তুলছে। এমনকি সেখানে বেশ কিছু পোর্টাল বা প্রবেশপথ রয়েছে, যার মাধ্যমে সরাসরি পৃথিবীতে আসা যাওয়া করা যায়। তারা যখন এসব দেখে অবাক হচ্ছিল, ঠিক তখনই এই সভ্যতার মহারানী তাদের সামনে হাজির হয়। দেখা যায় তারাও ঠিক জিয়ার মতোই মুখে কোনো কথা বলতে পারে না, বরং টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করে। রানী টেলিপ্যাথির মাধ্যমে জিয়াকে জানিয়ে দেয় যে তারা হলো সবাই ইউভি সভ্যতার মানুষ। পার্থক্য শুধু এই যে জিয়ার লোকেরা থাকতো পৃথিবীর স্কাল আইল্যান্ডে, আর এরা থাকে এই হলো আর্থে। এদিকে শুকু কংকে নিয়ে তাদের এলাকার দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা দুজন একটা বিশাল টাইটান কঙ্কালের উপর দিয়ে হাঁটছিল। অবাক করা বিষয় হলো কংয়ের মতো ৩৫০০ ফুট লম্বা একটা টাইটানও এই কঙ্কালের কাছে একটা পিঁপড়ার মতোই দেখাচ্ছিল। প্রায় ৩ থেকে ৩৫০০ ফুট লম্বা এই দানবটিকে নিয়ে অনেক কাহিনী থাকলেও সেটা কিসের কঙ্কাল ছিল তার কোনো সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ইভি সভ্যতার লোকেরা জানায় যে তারাই সাহায্যের জন্য পৃথিবীতে সিগন্যাল পাঠিয়েছিল, কারণ খুব শীঘ্রই এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে। যুদ্ধের বিষয় বিস্তারিত জানানোর জন্য তারা টিমকে নিয়ে একটা গোপন গুহায় প্রবেশ করে। গুহার দেয়ালে খোদাই করা চিত্র থেকে বোঝা যাচ্ছিল যে আগে পৃথিবী আর হলো আর্থের সবাই শান্তিতে থাকত। তখন প্রকৃতি রক্ষার দায়িত্ব ছিল গডজিলা প্রজাতির উপর, আর মানবজাতিকে রক্ষার দায়িত্ব ছিল কং প্রজাতির উপর। কিন্তু কং প্রজাতির মধ্যে একজন ছিল খুবই লোভী, যে পৃথিবী এবং হলো আর্থ উভয় জগতই নিজেদের দখলে নিতে চেয়েছিল। সে তার দল নিয়ে গডজিলা প্রজাতির উপর হামলা করে এবং তাদের প্রায় ধ্বংস করে ফেলছিল। গডজিলা কোনো মতে সেই লোভী বানরটিকে হলো আর্থের এক গভীর এলাকায় বন্দি করে রাখতে পেরেছিল। সবাই সেই ভয়ঙ্কর বানরকে শার্ক নামেই চেনে।
শুকু কংকে নিয়ে তাদের রাজ্যে পৌঁছানোর পর দেখা যায় সেখানে অসংখ্য বানরের উপর রাজত্ব করছে সেই নিষ্ঠুর রাজা শার্ক। সে বাকি বানরদের দাসের মতো খাটাতো এবং তাদের উপর অকথ্য নির্যাতন করত। এইসব দেখে কং ভীষণ রেগে যায় এবং রাগে হুঙ্কার দিয়ে ওঠে। কংয়ের সেই গর্জন শুনে শার্ক সেখানে ছুটে আসে। তাকে দেখে বাকি বানররা ভয় পালিয়ে গেলেও আমাদের কং মোটেও ভয় পাওয়ার পাত্র ছিল না। সে লড়াইয়ের জন্য সামনে এগিয়ে আসে। এরপর ডক্টর ইলিনা ও তার টিমের সামনে কং আর শার্কের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। প্রথম দিকে শার্ক নিজের কাছে থাকা চাবুক জাতীয় অস্ত্রের সাহায্যে কংকে প্রায় হারিয়ে দিচ্ছিল, কিন্তু কংও কোনো অংশে কম ছিল না। সে নিজের গায়ের জোরে শার্ককে প্রতিহত করতে শুরু করে। শার্ক যখন দেখল সে হেরে যাচ্ছে, তখন সে নিজের কাছে থাকা একটা বিশেষ ক্রিস্টালের মাধ্যমে তার সবচেয়ে বড় শক্তি টাইটান শেমুকে সামনে নিয়ে আসে। সে ক্রিস্টাল দিয়ে শেমুকে নিয়ন্ত্রণ করত এবং তাকে বাধ্য করে কংয়ের উপরে আইসব্রেড ছুড়তে। এর ফলে কংয়ের একটা হাত মারাত্মকভাবে জমে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় এবং সে কোনোমতে সেখান থেকে পালিয়ে বাঁচে। এদিকে ইভি সভ্যতার লোকেরা শেমুর পরিচয় দেয়। আসলে শেমু ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো টাইটান। সে এতটাই শক্তিশালী যে তার বরফ শীতল নিঃশ্বাসের কারণেই একসময় পৃথিবীতে আইস এজ বা তুষার যুগ নেমে এসেছিল। এমনকি এই শেমুই একসময় পৃথিবীতে আসা কিং গিডেরোকে এই বরফে জমিয়ে রেখেছিল। শার্ক ওই বিশেষ ক্রিস্টাল পাথরের মাধ্যমে শেমুকে নিজের দাসে পরিণত করে রেখেছে। ইভি সভ্যতার লোকেরা আগে থেকেই ভবিষ্যৎবাণী করছিল যে শার্ক যখন আবারও পৃথিবীতে আক্রমণ করার চেষ্টা করবে, তখন মনস্টারদের রানী মাথুরাকে আবারও জীবিত করা হবে। আর এই কাজটি করতে পারবে একমাত্র ইভি বংশের কেউ, যার নাম হলো জিয়া। অন্যদিকে কং পালানোর সময় তার পিছনে বানরদের হারিয়ে শুকুকে সাথে নিয়ে কোনোমতে সেখান থেকে পালিয়ে আসে। আর গডজিলা তিয়ামতকে মেরে নিজের পাওয়ার বাড়িয়ে গভীর ঘুমে চলে যায়। এরপর হলো আর্থের সেই ইভি সভ্যতার এলাকায় গ্র্যাভিটি বা আকর্ষণ বল অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে। সেখানে সবকিছুর ওজন কমে যায়। এরই মধ্যে কং শুকুকে নিয়ে সেই এলাকায় প্রবেশ করে, কিন্তু শার্কের কয়েকজন সৈন্য তাদের পিছু নিয়ে ইভি সভ্যতার খোঁজ পেয়ে যায়। তারা দেখতে পায় সেখানে একটা পোর্টাল বা প্রবেশ পথ রয়েছে, যা দিয়ে সরাসরি পৃথিবীতে যাওয়া সম্ভব। সৈন্যরা দ্রুত গিয়ে শার্ককে এই খবরটা দেয়। খবর পেয়েই শার্ক তার পুরো সেনাবাহিনী আর শেমুকে নিয়ে সেই পোর্টালের দিকে রওনা দেয়। গডজিলাও নিজেকে পুরোপুরিভাবে আপডেট করে নতুন তেজে জেগে ওঠে। এদিকে জিয়া ও বাকিরা দেখতে পায় যে কং মারাত্মকভাবে আহত এবং তার একটা হাত অকেজো হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে হাতের উন্নতি করা প্রয়োজন ছিল। তারা পাওয়ার হাউস প্রজেক্টে সাহায্য নেয়। মেকা গডজিলার সাথে লড়াইয়ের সময় মোনার্ক একটি রোবোটিক হাত বানিয়ে রেখেছিল। তারা কংয়ে সেই নষ্ট হয়ে যাওয়া হাতে একটা যান্ত্রিক গ্লাভস সেট করে নেয়। সেই গ্লাভস থেকে বিশেষ একটা সিরাম কংয়ের হাতে প্রবেশ করতেই তার হাত আবারও ঠিক হয়ে যায় এবং এই রোবোটিক হাতের কারণে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তবে কং জানত যে সে একা শার্ক আর শিমুর ব্যাপারে পেরে উঠবে না, তাই সে সাহায্যের জন্য গডজিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চেয়েছিল গডজিলা যেন শার্কিং আর শিমু পৃথিবীতে পৌঁছানোর আগেই তাদেরকে থামিয়ে দেয়, কিন্তু গডজিলার সামনে কংকে দেখা মাত্রই লড়াই শুরু করে দেয়। কোনো কথা বোঝার আগেই তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে ইভি সভ্যতার লোকেরা গডজিলাকে শান্ত করার জন্য জিয়াকে পাঠায় মাথুরাকে পুনর্জীবিত করার জন্য। জিয়ার স্পর্শে মাথুরা আবারও জীবিত হয়ে যায়। অন্যদিকে কং শত চেষ্টা করে গডজিলাকে শান্ত করে পারছিল না। উল্টো গডজিলার নতুন শক্তির সামনে কং টিকতেই পারছিল না। এক পর্যায়ে গডজিলা যখন কংকে শেষ করে দিতে উদ্যত হয়, ঠিক তখনই সেখানে মাথুরা এসে হাজির হয়। মাথুরাকে দেখে গডজিলা শান্ত হয় এবং মাথুরাকে সব বুঝিয়ে বলে। অন্যদিকে ইভি সভ্যতার লোকেরা একটা বিশেষ তরল ও এনার্জির সাহায্যে বিশেষ এক ধরনের শকওয়েভ তৈরি করার চেষ্টা করছিল, যাতে শার্ক সেখানে আসতে না পারে। কিন্তু তাদের পরিকল্পনা সফল হওয়ার আগেই শার্কিং শিমুকে নিয়ে সেখানে চলে আসে। তখন ট্রাপার সেই ডোডো পাখিগুলোকে সাথে নিয়ে শার্কের বাহিনীর উপর হামলা চালিয়ে দেয়। শুরু হয়ে যায় এক চূড়ান্ত মহাযুদ্ধ। এর ফলে সেই পাখিগুলো চারদিকে শকওয়েভ তৈরি করতে শুরু করে, যাতে শার্কের সব সৈন্যরা ছিটকে দূরে সরে যায়। এরই মধ্যে সেখানে থাকা পোর্টালের সাহায্যে গডজিলা আর কং হাজির হয়ে যায়। আর এখানেই শুরু হয় আসল লড়াই। একদিকে কং ও গডজিলা আর অন্যদিকে শার্ক ও শিমু একে অপরের দিকে ধেয়ে আসে। ঠিক সেই সময় শকওয়েভের কারণে চারপাশের গ্র্যাভিটি বা অভিকর্ষ বল শূন্য হয়ে যায়। তারা সবাই তখন বাতাসে ভাসতে ভাসতে মারপিট করতে শুরু করে। তাদের এই লড়াই ছিল দেখার মতো। এক পর্যায়ে কং আর গডজিলাকে সাহায্য করতে মাথুরাও সেখানে চলে আসে। হঠাৎ করে সেই গ্র্যাভিটেশনাল শকওয়েভ শেষ হয়ে যায়, যার ফলে সব টাইটানরা পোর্টালের মাধ্যমে সরাসরি পৃথিবীতে এসে পড়ে। তারা সবাই ব্রাজিলের একটা সমুদ্র সৈকতের পাশে পড়ে যায়। সেখানে এসে শার্কের আদেশ মেনে শিমু পুরো বায়ুমণ্ডলকে বরফে জমিয়ে দেয়। শার্ক পৃথিবী জয় করার জন্য মরিয়া হয়ে যায়। এরপর তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শিমুর বরফ শীতল নিঃশ্বাস আর গডজিলার অ্যাটমিক ব্রেথ ছাড়ার দৃশ্যটা ছিল এক কথায় অসাধারণ। শিমুর শক্তি থাকলেও দেখা যায় শার্ক কিন্তু কংয়ের সঙ্গে কোনো মতে পেরে উঠছিল না। সে একের পর এক মার খাচ্ছিল।
এরই মধ্যে শুকু সুযোগ বুঝে শার্কিংয়ের কাছে থাকা সেই ক্রিস্টালটিকে ধ্বংস করে দেয়। ক্রিস্টাল ভেঙে যাওয়ায় শার্কিং একেবারে একা হয়ে পড়ে। আর এত বছর পর দাসের জীবন থেকে মুক্তি পেয়ে শিমু প্রচণ্ড রেগে গিয়ে শার্ককে বরফ বানিয়ে দেয়। এরপর কং শার্কের সেই বরফ হয়ে যাওয়া শরীরটাকে একেবারে ভেঙে গুরু গুরু করে ফেলে। গডজিলা তার শক্তির সাহায্যে বায়ুমণ্ডলকে আবারও আগের মতো স্বাভাবিক করে তোলে। অন্যদিকে মাথরা ইভি সভ্যতার সেই পর্দাটা আবারও ঠিক করে দেয়। ডাক্তার ইলিনা জিয়াকে সাথে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। আমাদের গডজিলা আবারও সেই শান্ত ছেলের মতো ইতালির কোলোজিয়ামে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর সবশেষে কং শুকুকে সাথে নিয়ে শিমুর পিঠে করে নিজের রাজ্যে ফিরে আসে। এভাবেই কং আবারও নিজের কিংকং নামে সার্থক করে তোলে। আর এরই সাথে সাথে এই অসাধারণ মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।